আজকে আমাদের জ্যোতির্বিজ্ঞান অধ্যায়টা এটা অনেক বছর শর্ট সিলেবাসে ছিল না, সে তার মানে এই অধ্যায়টা লাস্ট পড়ছে কারা? 19 সালে। তাহলে অটো পাস থেকে অটো পাস বলো আর যাই বলো না, তো এই 2025 সাল পর্যন্ত ওরা কিন্তু পড়ে নাই। তাহলে 19 সাল এবং 26 সাল তোমরা পড়তেছো। তো জ্যোতির্বিজ্ঞান আমরা পড়তে গেলে জ্যোতির্বিজ্ঞান মানে কি বলো? জ্যোতির্বিজ্ঞান মানে কি বোঝায়? মানে মহাবিশ্ব নিয়ে যেখানে আলোচনা করে, মহাবিশ্বের সৃষ্টির উদ্ঘাটন নিয়ে, কেমনে সৃষ্টি হয়েছে, মহাবিশ্ব কোথা থেকে আসছে, নক্ষত্র কোথা থেকে আসছে, এইসব নিয়ে জ্যোতির্বিজ্ঞান। তো জ্যোতির্বিজ্ঞানে আমাদের জ্যোতির্বিজ্ঞানের সাথে ধর্মীয়ভাবে অনেক কিছু বিতর্ক আছে, ঠিক আছে? যেমন তোমরা জানো কিনা জানি না, আমেরিকাতেও কিছু সংখ্যক মানুষ এখনও বিশ্বাস করে যে পৃথিবী ঘুরে, সূর্য ঘুরে পৃথিবীর চারিদিকে। প্রায় 20% মতো মানুষ, এবং প্রায় 9 থেকে 10% মতো মানুষ এরা এখনও সন্ধিহান কোনটা বিশ্বাস করব, বাকিগুলো ঠিক আছে। তাহলে ওনারা এই মানে ওদের যে খ্রিস্টানদের, আমেরিকাতে খ্রিস্টান বেশি, ওরা ওদের বাইবেলের মতে মানে, তো বিভিন্ন ধর্মগ্রন্থ অনুযায়ী এটা এক এক রকম থাকতে পারে। বাট আমরা মানে বই পুস্তকে যেটা পড়বো এটা হচ্ছে বিজ্ঞানের সাপেক্ষে, এবং বিজ্ঞান এটাকে অনেক সময় প্রমাণ করে, অনেক সময় যুক্তি তর্ক দিয়ে প্রমাণ করে কিংবা মিলে। তো এখানের সাথে তোমার ধর্মীয় কিছুর সাথে যদি না মিলে, তাহলে আশা করি তুমি মানে নিবা তোমার পরীক্ষার জন্য, ঠিক আছে? আচ্ছা, জ্যোতির্বিজ্ঞান আমি আগেই লিখে রাখছি, যেহেতু ইনফরমেশন জাতীয় কথাবার্তা। প্রথম হচ্ছে মহাবিশ্ব সৃষ্টির রহস্য। তো মহাবিশ্ব সৃষ্টির রহস্য জানতে হলে আমাদেরকে এই জিনিসগুলো জানতে হবে: আপেক্ষিক তত্ত্ব, কণা তত্ত্ব, তাপগতি বিজ্ঞান, তারপর হচ্ছে প্লাজমা ও কঠিন অবস্থা, সর্বশেষ হচ্ছে জ্যোতির্বিজ্ঞান। তাহলে জ্যোতির্বিজ্ঞান সবচেয়ে লাস্টে আসছে। এর আগে আমরা এই জিনিসগুলো শিখছি কি কি, যে আপেক্ষিক তত্ত্ব, কণা তত্ত্ব, তাপগতি বিজ্ঞান, প্লাজমা ও কঠিন অবস্থা, তারপর হচ্ছে কি জ্যোতির্বিজ্ঞান। তো এগুলো আশা করি আমরা কম বেশি এই শব্দগুলোর সাথে পরিচিত, আমরা আরও ডিটেলসে জানবো। তো এখানে একটা শব্দ আসে কসমোলজি। হোয়াট ইজ কসমোলজি? কসমোলজি হচ্ছে মহাবিশ্ব সংক্রান্ত বিজ্ঞান, মানে মহাবিশ্ব সংক্রান্ত যেইখানে গবেষণা করা হয়, আলোচনা করা হয়, সেটাই হচ্ছে কসমোলজি। তো এখানে কিছু ইনফোজ আনছে যে বিশপ উষার উনি বলছে যে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে 400 খ্রিস্টপূর্বে, ঠিক আছে? কিন্তু অ্যারিস্টটল বলছে যে ঐশ্বরিক হস্তক্ষেপ, ঠিক আছে? অ্যারিস্টটল প্রথমেই ধর্মীয় বিষয়টাকে প্রাধান্য দিত, মানে ওনার যে ধর্মীয় গ্রন্থ অনুযায়ী। পরবর্তীতে যখন বিজ্ঞানীদের মতামত আসে, তখন সে বিজ্ঞানীদের মতামত মানিয়ে নিছে। এখন তারপরে আমাদের যে জিনিসটা আমাদের প্রশ্ন আছে, আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ যাচ্ছি যে কোনটা পড়বো। হোয়াট ইজ ইউনিভার্স? ইউনিভার্স কি? যা কিছু আছে, যা কিছু দেখি আমরা ছোটোবেলা থেকে জানি। মহাবিশ্ব কাকে বলে? পরিবেশ কাকে বলে? আমাদের চারপাশে যা কিছু আছে তা নিয়ে পরিবেশ। তো সেই হিসাবে এখানে বলতে যে হোয়াট ইজ ইউনিভার্স, যা কিছু আছে, যা কিছু দেখি, যা কিছুর অস্তিত্ব আছে, সেটা হচ্ছে মহাবিশ্ব। এখন এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, দেখো আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব, আমরা আপেক্ষিক তত্ত্ব পড়ছিলাম না কোথায়? হ্যাঁ, নিউটন মেকানিক্স, আধুনিক পদার্থবিজ্ঞানে। তো আপেক্ষিক তত্ত্ব নিয়ে আমরা অনেক বেশি পড়াশোনা করছি, আরও ডিপলি জানছি, কিন্তু আপেক্ষিক তত্ত্বর কিন্তু সত্যতা আছে। এখন নিউটন সাহেবের এখানে একটু গোজামিল আছে। দেখো নিউটন মহাকর্ষীয় তত্ত্ব কি বলে? নিউটন তো মহাকর্ষীয় সূত্র প্রদান করছে, কি বলছে? যে মহাবিশ্বের সব কিছু একে অপরকে আকর্ষণ করে, এই আকর্ষণ সব কিছু একটা সময় মিশে যাওয়ার কথা। মানে নিউটন সাহেবের কথা মতে যে মহাবিশ্বে যা কিছু আকর্ষণ করে, এটা আকর্ষণ করতে করতে সবাই একটা সময় একটা জানে মিশে যাওয়ার কথা। এই প্রভাবে বিশ্ব স্থিরস্থায়ী থাকতে পারে না। তাহলে নিউটনের মহাকর্ষীয় তত্ত্ব মতে কিন্তু বিশ্ব স্থিরস্থায়ী থাকতে পারে না, তাহলে কিন্তু এটা ফেল। নিউটন বেশিরভাগ জায়গায় ফেল হয়েছে, তারপর আমরা নিউটনকে গুরু মানে, ওস্তাদ মানে। কারণ নিউটনের যেখানে ফেল হয়েছে ওখান থেকে বিজ্ঞানীরা পরবর্তীতে আবিষ্কার করছে ভালো ভালো কিছু। এই জন্য সব জায়গায় দেখবে নিউটনকে কি বলা হয়, মানে আধুনিক পদার্থের জনক না, নিউটনকে মানে সব কিছু জনক হিসেবে করেন। উনি প্রথমে ধারণা দিয়ে গেছে, পরবর্তীতে বিজ্ঞানীরা এসে আবিষ্কার করছে, ঠিক আছে? এই এতটুকু পর্যন্ত এখানে আর কি। আমরা পরবর্তীটা দেখি, চলো। দেখো পরবর্তীতে আমরা স্টেপ বাই স্টেপ মানে সালভিত্তিক কী কী জিনিসপত্র আছে এটা একটু দেখি। তো দেখো 1929 সালে এডউইন হাবল, কারণ হাবল তত্ত্ব একটা আছে, আমরা হাবল তত্ত্ব আবার আলাদা করে পড়াবো। একটা সূত্র আছে হাবলা, আবার হাবলা ভাবিও না, হাবল। তো হাবল সাহেব বলছে কি যে 1500 থেকে 2000 কোটি বছর আগে মহাবিশ্ব ছিল ডিম্বাকার। কেমন? ডিম্বাকার, এবং ভর ছিল 10⁻51। ক্যান ইউ ইমাজিন? মানে কত বেশি। ওকে, ঘনত্ব হচ্ছে কত? 10⁻21 কেজি। আচ্ছা, কেজি মিটার ইনভার্স 1। ওকে, এখন দেখো পরবর্তীতে মিটার কিউব পার কিউব, এই ঘনত্ব না। হ্যাঁ দেখো, পরবর্তীতে অনেক চাপ এবং তাপ হয়। তো এই চাপ এবং তাপের ফলে, চাপ এবং তাপ যখন দিচ্ছে একটা মহাবিশ্বকে, একটা ধরো ডিম্বাকার একটা পিণ্ড ধরো, ওই চাপ এবং তাপের ফলে প্রচণ্ড শব্দ হয়। মানে সিকোয়েন্স ওয়াইজ মনে রাখবা, বুঝছো? চাপ এবং প্রচণ্ড শব্দ হয়, ফলে মহাবিশ্বের বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণটাকে আমরা বিগ ব্যাং তত্ত্ব বলি। বুঝা গেছে? তাহলে বিগ ব্যাং তত্ত্ব তোমরা তো অনেক বেশি পড়ছো। ওকে, দেখো বিস্ফোরণের খণ্ডগুলো, এই যে পরবর্তীতে এই বিস্ফোরণের খণ্ডগুলো হচ্ছে গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, আরও হাবিজাবি অনেক কিছু আছে, আমি 2-1টা লিখলাম। এরা
এখানে আবার একটা তত্ত্ব আছে, সম্প্রসারণ তত্ত্ব, মাথায় রাখতে হবে। আমরা অনেকগুলো তত্ত্ব নিয়ে বলবো। সম্প্রসারণ তত্ত্ব কি, এরা দূরে সত্যি সত্যি এদের শেষ সীমায় পৌঁছাবে। একটু পরে আমরা আজকের একদম লাস্ট পার্টে দেখাবো যে এরা দূরে সত্যি সত্যি এদের এই মহাবিশ্বটা কি, এটা হচ্ছে স্পন্দন। স্টিফেন হকিং তার একটা বইতে বলছে, আমরা এটা দেখাবো যে মহাবিশ্বের হচ্ছে স্পন্দন। মহাবিশ্বটা কেমন হয়, সে বিস্ফোরণে, দেখো বিগ ব্যাং তত্ত্বের পরে, বিগ ব্যাং তত্ত্বের কারণে তার বিস্ফোরিত হয়, তার আয়তন বাড়তে থাকে, এবং নিউটন সাহেব যেটা বলছে যে মহাকর্ষর আকর্ষণের কারণে এরা কিন্তু আবার সংকুচিত হয়। তো এরা কিন্তু ক্রমাগত সংকুচিত প্রসারিত হয়, এবং এই সংকুচিত এবং প্রসারিত, শুনো করতে আসছেন, আচ্ছা দেখো সংকুচিত এবং প্রসারিত এটা একটা কিসের মতো, স্পন্দনের মতো। এখন স্পন্দন এটা কত বছর, মানে আমি ইনফরমেশন মনে নাই, 10.1 10⁻21 বছর পর পায়, অনেক বছর পরে। তাহলে ওইটা হবে আবার স্পন্দন তত্ত্ব। তাহলে শুধুমাত্র সম্প্রসারণ তত্ত্বটা কি, বিগ ব্যাং তত্ত্বের কারণে আমাদের মহাবিশ্বটা অনেক বেশি ছড়াই গেছে, মানে এর প্রসারিত হয়ে গেছে, কিংবা আয়তন বলা যায় না, বা মহাবিশ্বের সম্প্রসারণ, প্রসারিত হওয়ার যে ঘটনাটা, এটা হচ্ছে কি সম্প্রসারণ তত্ত্ব। তো পরবর্তীতে 1965 সালে আর্নো ফ্রান্সিয়াস এবং রবার্ট উইলসন সাহেব কি বলছে, দেখো এটা হচ্ছে 1929 সালে, এটা হচ্ছে 1965 সাল। সাধারণত তোমরা এই সমস্ত পড়াশোনার সাথে অভ্যস্ত না, এগুলো হচ্ছে ভূগোল টাইপের পড়াশোনা আর কি, যে এত সালে এতে এটা বলছে, এর সাথে সেটা বলছে, এর সাথে যুদ্ধ করছে, এগুলা দেখো। মাইক্রোওয়েভ অ্যান্টেনা দিয়ে পরীক্ষা করেন, এই 1965 সালে মাইক্রোওয়েভ অ্যান্টেনা দিয়ে পরীক্ষা করেন। এখন কেন মাইক্রোওয়েভ এরা অ্যান্টেনা দিয়ে পরীক্ষা করতে পারে না, তখন এটা অনেক বছর পরে, তখন এটা আবিষ্কার হয়েছে আস্তে আস্তে, কারণ আমাদের প্রযুক্তিগুলো আস্তে আস্তে আপডেট হয়। অদ্ভুত একটা তরঙ্গ সব দিক থেকে আসে, মানে কিছু একটা তরঙ্গ তারা পর্যবেক্ষণ করলেন যে একটা তরঙ্গ কী থেকে আসে, সব দিক থেকে, মানে বিভিন্ন দিক থেকে একটা তরঙ্গ আসতে থাকে। মহাবিশ্বের বিস্ফোরণের পরে আলোর তরঙ্গ লাল অতিক্রম করে মাইক্রোওয়েভ তরঙ্গে পরিণত হয়। বেনি আসো কলা পড়ছো না, লাস্টটা কি লাল, এই লালটা অতিক্রম করে কোথায় আসছে, মাইক্রোওয়েভ। এতটুকু পর্যন্ত অন্যরা 1965 সালে দুজন মিলে দিছে, এবং এটার জন্য তারা 1978 সালে নোবেল পুরস্কার পাইছে। বোঝা গেছে, এতটুকু তো বোঝা গেছে। তাহলে এখানে আমরা পড়ছি যে এগুলো 1-2 বার, ইনফরমেশন বেশি না, অধ্যায়টা ছোট, 1-2 বার ধরো তুমি, আমি পুরো অধ্যায় তোমার পড়া দেওয়ার পরে তুমি বাসায় যে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা জাস্ট একবার রিভাইজ দিবা, দেখবা আমি যে সিকোয়েন্স ওয়াইজ দিছি, সিকোয়েন্স ওয়াইজ এইভাবে মনে রাখবা। এলো পাতাটি বই দেখবে বারবার ভুলে যাবে, একটার সাথে একটা কানেক্ট করতে পারবে না। সো এই সিকোয়েন্স ওয়াইজ যেমনি দিছি, প্রত্যেকটা জিনিস আমি সিকোয়েন্স ওয়াইজ দেখাই দিব, ওভাবে সুন্দর করে মাথায় রাখবা। তো চলো নেক্সটে যাই। আচ্ছা দেখো, এই পরবর্তীতে দেখি আমরা, পরবর্তীতে কি বলছে, যে ফলাফল বিজ্ঞানীরা যে মতামতগুলো দিছে বা দেওয়ার ট্রাই করছে মহাবিশ্ব সম্পর্কে, আমরা এখন কিন্তু মহাবিশ্ব কি বা মহাবিশ্ব কিভাবে আসছে, এটা নিয়ে কথা বলতেছি। পরবর্তীতে যাবো মহাবিশ্ব থেকে কি আসতে পারে বা মহাবিশ্বের পরিণতি কি হবে ওটা দেখব। আচ্ছা, তো ফলাফল কি বলছে, বিগ ব্যাং তত্ত্বের ফলে নীহারিকাগুলো দূরে না গিয়ে কাছে আসে, ঘনীভূত হয়, ওই যে বলছিলাম নিউটনের আকর্ষণের কারণে। তো এটাকে বলা হয় বিগ ব্যাং কি তত্ত্ব, ক্রাঞ্চ তত্ত্ব। এবং এই যখন বিগ ব্যাং ক্রাঞ্চ তত্ত্বের সমাপ্তি হয়, তখন আবার একটা বিস্ফোরণ হয়, এবং বিস্ফোরণ হওয়া আবার কি ওই যে বিগ ব্যাং তত্ত্বের সূচনা হয়। মানে একটা যখন এটার বিপরীত, এটা যখন যেখানে শেষ হয়, এটা সেখানেই শুরু হয়, ঠিক আছে। আচ্ছা, এভাবে পর্যায়ক্রমে বিগ ব্যাং তত্ত্ব, বিগ ব্যাং ক্রাঞ্চ সংগঠিত হয়, ঠিক আছে। তো এটাকে পালসার থিওরিও বলে, যে এই ঘটনাটা, মানে কোনটাকে পালসার থিওরি বলে বলো তো, কোনটা পালসার হুন্ডা না, এই যে সংকোচন এবং বিগ ব্যাং তত্ত্ব এবং বিগ ব্যাং ক্রাঞ্চ হওয়া, এই হওয়াটাকে কি বলে, পালসার থিওরি বলে। আসো, তো পরবর্তীতে এখানে আমরা কয়েকটা ইনফরমেশন হিসেবে জানছি যে পরবর্তীতে বিজ্ঞানীরা টেলিস্কোপ দিয়ে দেখেন, দেখো টেলিস্কোপ দিয়ে যখন টেলিস্কোপ আবিষ্কার হয়েছে আস্তে আস্তে, আরও পরবর্তীতে মানে 1950 থেকে 2000 সনের ভিতরে, এই সময়গুলোতে মহাবিশ্ব প্লাজমা অবস্থায় আছে এবং অনিয়মিত গ্যাসে পূর্ণ। মানে মহাবিশ্বের সেটা কী অবস্থায় আছে, প্লাজমা অবস্থায় আছে এবং অনিয়মিত গ্যাসে পূর্ণ। অনিয়মিত গ্যাসগুলো কোনগুলা, মানে ধরো যেগুলো খালি চোখে দেখা যায় না, মানে সূর্যের ভিতরে বা লাভার ভিতরে যেগুলো থাকে আর কি। তো মহাবিস্ফোরণের পর, এটা এমসিকিউর জন্য আসতে পারে, মহাবিস্ফোরণের 10⁻⁻40 সেকেন্ড পর, মানে কত কম সময়, বুঝতে পারতেছো, মানে একরে 10⁻43 দ্বারা ভাগ দিলে যা হবে তা, এত সেকেন্ড পর এটা তাপমাত্রা আছে কত, 10⁻32 ডিগ্রি সেলসিয়াস। আমরা তো এটা জানি, যে আমরা ছোটোবেলা থেকে বই পুস্তকে পড়ে আসতেছি, যে ওই তো এটা হিসাব করছে কেমনে, এটা অনুমান করে ধরে নিছে, কোনো কিছু ইনফরমেশন পাইছে, ঠিক আছে। আচ্ছা দেখো, তাহলে টি সমান করে 10⁻32 ডিগ্রি সেলসিয়াস, এবং এটা ঘনত্ব যেটা আছে, ঘনত্ব আরও বেড়ে গেছে আর কি, ঠিক আছে। ওকে, বিস্ফোরণের দেখো 1/100, মানে 1কে 100 দ্বারা ভাগ দিলে 1 ন্যানোসেকেন্ড বলা যায়, এটা মেবি 1 ন্যানোসেকেন্ড না, হ্যাঁ ন্যানোসেকেন্ডের মধ্যে মহাবিশ্ব ছিল বিকিরণ, নিউট্রন এবং ইলেকট্রন পজিট্রন। মাথায় রাখবা, ইলেকট্রন পজিট্রন এগুলো যুগল আকারে থাকে, মানে যেখানে ইলেকট্রন এখানে পজিট্রন থাকে। যে এই পর্যন্ত, কারো কি কোনো প্রশ্ন আছে?
এই যে বিস্ফোরণের 1/100 সেকেন্ডের মধ্যে, মানে এত সেকেন্ডের মধ্যেই মহাবিশ্বে ছিল বিকিরণ, নিউট্রন, ইলেকট্রন, পজিট্রন। তো পরবর্তীতে এরও ভাঙা শুরু হবে, এটা আমরা পরবর্তীতে দেখতেছি। এই তিনটা জিনিস দিয়েছিল আর কি, বিকিরণ ছিল, নিউট্রন ছিল এবং ইলেকট্রন, পজিট্রন ছিল। এবং এরা মনে রাখবা এরা যুগল অবস্থায় ছিল, যুগল। ওকে, আচ্ছা পরবর্তীতে যদি আমরা দেখি যে বলছে 2 সেকেন্ড পর মহাবিশ্ব অনেক ঠান্ডা হয়ে যায়। আমরা ইনফরমেশনগুলো দেখতেছিলাম, বাট তোমাদের কাছে একটু বোরিং লাগতে পারে, বাট যখন তুমি জিনিসগুলো ভাইয়া যেভাবে বলছি এভাবে সিকোয়েন্স ওয়াইজ দেখবা তোমার মানে রিভাইজ দিলে কিন্তু তোমার মানে ঠিকই মনে পড়বে। বাট এখন হয়তো প্রথমে মনে হতে পারে যে অনেক ইনফরমেশন, অধ্যায়টা আসলে ইনফরমেটিভে। তো আমরা ম্যাথও আছে সামথিং, পরে আমরা দেখব। তো প্রথমে এখানে দেখো যে 2 সেকেন্ড পরে মহাবিশ্ব অনেক ঠান্ডা হয়ে যায়, ঠিক আছে। আর নতুন করে ইলেকট্রন, প্রজেক্টন সৃষ্টি শুরু হতে, তাহলে তুমি কিন্তু একটার সাথে একটা লিঙ্ক করবা ভালোভাবে। বলছে 2 সেকেন্ড পর মহাবিশ্ব ঠান্ডা হয়ে যায়, তখন নতুন করে ইলেকট্রন, প্রজেক্টন সৃষ্টি হতে পারে না। যে মহাবিশ্ব যখন ঠান্ডা হয়ে যায় তখন তাদের ভিতরে যে ছুটাছুটি এটা কমে যায়, তখন নতুন করে যে ইলেকট্রন কিংবা প্রজেক্টন আছে এটা সৃষ্টি হতে পারে না। এখন ছুটাছুটি যদি মানে না ছড়ায়, একটা ইলেকট্রন, প্রজেক্টন কখন হয়? যখন আমাদের বিস্ফোরণ হয়, ঠিক আছে। যখন বিস্ফোরণ হয় তখন এই ইলেকট্রন এবং যে প্রজেক্টন আছে তাদের মধ্যে যে এই তোমার কি বলে যুগল আছে, এই যুগলটা তারা সৃষ্টি হতে পারে না। সৃষ্টি হয় কখন হয়? ইলেকট্রন যুগল তখন ধরো কোনো কিছু একটা বিস্ফোরিত হয়, কোনো একটা কিছু থেকে ধরা হয় যে আমরা তোমরা তেজস্ক্রিয়তা পড়তে হবে, এটা হিসেবে ধরে নেও আর কি, যে এখান থেকে এই জিনিসগুলো কখন সৃষ্টি হয়? যখন এখানে তাপমাত্রা বেশি থাকে, ব্লাস্ট হয়, এই জাতীয় জিনিসপত্র আর কি। তারপরে বলছে ধ্বংস হয়ে শক্তিতে রূপ নেয়, এই জিনিসগুলো তখন এরা সৃষ্টি হতে পারে না এবং এরাই পরবর্তীতে ধ্বংস হয়। এবং এরা তো ধরো নির্মূল হইতে পারে না, এরা ধ্বংস হয়ে যায়, শক্তিতে রূপ নেয়। কিছু সংখ্যক ইলেকট্রন বেঁচে থাকলো প্রোটন কণিকার চার্জের ভারসাম্য রাখতে। এখন দেখো এখানে কিছু সংখ্যক ইলেকট্রন বেঁচে থাকে, সব ইলেকট্রন এবং প্রজেক্টন ওরা শক্তিতে রূপ নেয়, তবে কিছু সংখ্যক ইলেকট্রন কি করে বলতো? ভারসাম্য রক্ষা করে। কেন ভারসাম্য রক্ষা করে? ওই যে প্রোটনের কণিকার চার্জের ভারসাম্য রক্ষা করতে। প্রোটনের চার্জ কি পজিটিভ, ইলেকট্রনের চার্জ নেগেটিভ, তাহলে তাদের মধ্যে যে একটা ভারসাম্য আছে ওই ভারসাম্যটা রক্ষা করার জন্য কিছু সংখ্যক ইলেকট্রন বেঁচে থাকে। তারপর বলছে মহাবিশ্বের বয়স বাড়ার সাথে সাথে তাপমাত্রা কি কমতে থাকে। তাহলে যখন মহাবিশ্বে একবারে বিগ ব্যাং তত্ত্ব হয়েছে, ব্লাস্ট হয়েছে, তখন দেখছি যে আমাদের টেম্পারেচারটা অনেক বেশি, আস্তে আস্তে আমাদের টেম্পারেচারটা কমতে থাকে। এবার বলছে যে এইটার পরে সিকোয়েন্স ওয়াইজ, হ্যাঁ, এটার পরে মাথায় রাখবা যে উচ্চ শক্তির প্রোটন হতে হ্রাস পেতে থাকে। তাহলে প্রোটনগুলো উচ্চ শক্তি থেকে হ্রাস পেতে থাকে কেন? তাদের টেম্পারেচারটা কমে। কেন? তাদের যে টেম্পারেচার, তাপমাত্রা, এটা কমে যায়। তারপর যে ফলে ইলেকট্রন ও প্রজেক্টন মিলে ফোটন তৈরি হওয়া কমে যায়। ফলে ইলেকট্রন ও প্রজেক্টন মিলে যে ফোটন তৈরি হয়, দেখো তাহলে ভালো একটা ইনফরমেশন যে ইলেকট্রন এবং ফোটন মিলে আমাদের কি হয়? ইলেকট্রন এবং প্রজেক্টন মিলে ফোটন তৈরি হয়। তাহলে ফোটন সমান সমান ভাইয়া কি লিখতে পারবা? ফোটন সমান সমান হচ্ছে ইলেকট্রন প্লাস পজিট্রন, ঠিক আছে, তৈরি হয়ে যায় মহাবিশ্ব বিস্ফোরণের 3 মিনিট পরে। এবার দেখো তখন আমরা আরও ইনফরমেশন দেখলাম যে মহাবিশ্ব বিস্ফোরণের 3 মিনিট পরে কি হয়? মহাবিশ্ব বিস্ফোরণের প্রোটন, নিউট্রন মিলে হিলিয়াম নিউক্লিয়াস তৈরি করে। তো মহাবিশ্ব যখন বিস্ফোরণ হয়েছে, বিগ ব্যাং তত্ত্ব হয়েছে, তখন 3 মিনিট পরে আমাদের হিলিয়াম নিউক্লিয়াসটা কি হয়? তৈরি হয়, ঠিক আছে। হিলিয়াম নিউক্লিয়াস কয় মিনিট পরে তৈরি হয়? তাহলে 3 মিনিট পরে। এবার দেখো যে মহাবিস্ফোরণের 10 লক্ষ বছর পর কি ঘটে? মহাবিশ্ব 10 লক্ষ বছর পর তাপমাত্রা 3000 ডিগ্রিতে নেমে আসে। তাহলে এই জিনিসগুলো ভাইয়া একটু সিকোয়েন্স ওয়াইজ মনে রাখবা, ঠিক আছে। একবার দুবার তুমি যখন রিডিং দিবে দেখবে তুমি নিজে অটো পারো। ধীরে ধীরে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারপাশে কক্ষপথ নিয়ে হাইড্রোজেন এবং হিলিয়াম পরমাণু সৃষ্টি শুরু করে। তাহলে আমাদের তাপমাত্রা যখন একটা জিনিস ব্লাস্ট হয়েছে, দেখো অনেক ব্লাস্ট হয়েছে, তাপমাত্রা যখন আর কমে যায় তখন কিন্তু আমাদের অণু পরমাণুগুলো সৃষ্টি হতে থাকে। তাহলে তাপমাত্রা প্রায় 3000 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে 10 লক্ষ বছর পরে। ধীরে ধীরে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারপাশে কক্ষপথ নিয়ে, তাহলে কখন পরমাণু গঠন হয়? এই যে নিউক্লিয়াস যখন পরমাণু গঠন হয়, এই যে ইলেকট্রনগুলো যখন তাদের কক্ষপথ নিয়ে একটা ঘুরতে শুরু করে, এই ঘোরার পরে হাইড্রোজেন এবং হিলিয়াম পরমাণু সৃষ্টি করে। কি বলতো? হাইড্রোজেন এবং হিলিয়াম পরমাণু। এই সময় বায়ু ও বিকিরণের ভারসাম্য লাভ করে সুষম তাপমাত্রায় আসে। বায়ু এবং যে বিকিরণ আছে এদের মধ্যে একটা ভারসাম্য আসে, একটা লেভেলে আসে। তখন কেন লেভেলে আসে? তাদের তাপমাত্রাটা যাতে সুষম অবস্থায় থাকে, ঠিক আছে। তো দেখো আমি যেভাবে বলছি, যেইভাবে তোমাকে লিখে দিচ্ছি তুমি জাস্ট এইভাবে নোট করবা, নোট করে সুন্দর করে এটাকে মাথায় রাখবে। আমি কিন্তু তোমাকে বইয়ের ইনফরমেশনগুলো একবারে সুন্দর করে, যেখানে আসুক, কখতে আসুক, কিংবা যদি কোনোভাবে তোমাকে ছোটো গতে দিয়েও দেয় বোর্ড পরীক্ষায়, তাহলে কিন্তু তুমি লিখতে পারবা এই জিনিসগুলো। যদি এই সিকোয়েন্স ওয়াইজ মনে রাখো, গড বাধা তুমি যদি এমনি মনে রাখতে চাও তাহলে কিন্তু তোমার মনে থাকবে না, ঠিক আছে। আচ্ছা এখন দেখো পরবর্তীতে আমরা আরও কিছু ইনফরমেশন এখান থেকে জানি। আমরা প্রায় এই মহাবিশ্ব সৃষ্টির প্রায় শেষ প্রান্তে, আমরা এখনও কিন্তু মহাবিশ্ব সৃষ্টির উদ্ঘাটনও করে যাচ্ছি, ঠিক আছে। এক একজনের বিজ্ঞানী এক একজন এক একটা মতামত দিচ্ছে, মতামতের ভিত্তিতে আমরা এখনও কিন্তু চলতেছি। বলছে যে
বিশ্ব সৃষ্টির 5 থেকে 7 লক্ষ বছর পরে ইলেকট্রন পূর্ণাঙ্গভাবে কক্ষপথে আসে এবং পূর্ণাঙ্গ পরমাণু গঠন করে। কেন? কারণ বিশ্ব যখন সৃষ্টি হয়েছে, বিস্ফোরণ হয়েছে, তখন কিন্তু আমাদের টেম্পারেচারটা অনেক বেশি ছিল, তাপমাত্রাগুলো অনেক বেশি ছিল, ইলেকট্রনগুলো দূরে দূরে ছিল, পরমাণু হইতে নিউক্লিয়াস হতে অনেক দূরে দূরে ছিল। যখন আস্তে আস্তে টেম্পারেচারটা লো হওয়া শুরু করছে, তখন আমাদের ইলেকট্রনটা কি কাছে আসছে। ধরো এটা হচ্ছে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের আস্তে আস্তে কক্ষপথে আসা শুরু করছে। এই যে কক্ষপথে আসছে, ধরো যে আমরা দেখছি যে নিউক্লিয়াসে ধরো একটা ইলেকট্রন আসলে তখন আমরা সেটাকে হাইড্রোজেন দ্বারা আইডেন্টিফাই করি, কারণ নিউক্লিয়াসের পাশে যদি 2টা ইলেকট্রন আসে তখন আমরা হিলিয়াম দ্বারা আইডেন্টিফাই করি। এভাবে আস্তে আস্তে তখন পূর্ণাঙ্গ পরমাণু গঠন করছে 5 থেকে 7 লক্ষ বছর পর, যখন আমাদের কি হয় টেম্পারেচারটা কমতে শুরু করে। তুমি একটার সাথে একটা লিঙ্ক করবা সুন্দর করে, ঠিক আছে? আচ্ছা, যার ফলে মুক্ত ইলেকট্রনের ঘাটতি দেখা দেয়। এখন এখানে একটা কথা বলছে যে মুক্ত ইলেকট্রনের ঘাটতি দেখা দেয়। ভাইয়া, মুক্ত ইলেকট্রনের ঘাটতি দেখা দেয় মানে কি? ওই যে ইলেকট্রনগুলো পরমাণুতে চলে যায়, তাহলে যে ইলেকট্রনগুলো ছুটাছুটি করতো ওই ইলেকট্রনগুলোর ঘাটতি দেখা দিবে, সোজা কথা। তারপরে দেখো, এজন্য ফোটন ইলেকট্রন মিথস্ক্রিয় হতে সরে স্বচ্ছ হয়ে ওঠে। দেখো তো, ফোটন এই ইলেকট্রন মিথস্ক্রিয়া থেকে ফোটনটা তৈরি হয় কি দিয়ে? যে ইলেকট্রন এবং কি দিয়ে? ওই যে এই নিউট্রন দিয়ে, ইলেকট্রন এবং নিউট্রন দিয়ে। তো এই দুইটা থেকে সরে আসে কেন? যাতে ওই যে মুক্ত ইলেকট্রন ঘটানোর জন্য তারা তখন কি হয়ে যায়? এখানে স্বচ্ছ হয়ে ওঠে। তারপরে বিশেষ দ্রষ্টব্য, এর আগ পর্যন্ত মহাবিশ্ব প্লাজমা অবস্থায় ছিল, মানে এই ঘটনাটা ঘটার আগ পর্যন্ত, এটা পরে আমরা বলতেছি যে ইলেকট্রনটা কি অবস্থায় ছিল, মানে মহাবিশ্বটা প্লাজমা অবস্থায় ছিল। এই যে প্লাজমা অবস্থায়, তাহলে প্লাজমা অবস্থায় ছিল কেমন? সূর্যের যে বর্ণ মডেলের মতো আর কি, ঠিক আছে? তাহলে বলবে যে এই আগ পর্যন্ত, বা এই কোশ্চেন আসতে পারে পরীক্ষাতে যে ধরো পরমাণু গঠনের আগ পর্যন্ত মহাবিশ্বটা কেমন ছিল? সূর্যবর্ণ মডেলের মতো প্লাজমা অবস্থায় ছিল। পরবর্তীতে আমরা যদি দেখি যে এই পার্টটা যদি দেখি যে মহাবিশ্ব এই প্রসারণটা বেলুনের সাথে কল্পনা করে। এখন ধরো আগের যুগের বিজ্ঞানীরা যে যা মন চাইতো তাই ধরো চিন্তা করা শুরু করতো যে মহাবিশ্বের এই প্রসারণকে বেলুনের সাথে কল্পনা করে। তো বেলুনের সাথে কেন কল্পনা করে? দেখো, বলছে বেলুনে 2টি রঙের ফোঁটা দিলে পরবর্তীতে ফুলালে ফোঁটার দূরত্ব বাড়ে। জিনিসটা ভালো করে ধরো একটা বেলুন সুপসে আছে, এই যে সুপসে আছে, ধরো এটা একটা বেলুন, এখানে একটা তুমি কালার ফোঁটা দিলা, রঙের ফোঁটা দিলা, এখানে একটা রঙের ফোঁটা দিলা। এই বেলুনটাকে যখন তুমি ফুটানো শুরু করবা, এই যে এমনি ধরো ফুটানো শুরু করছো, তখন এই ফোঁটাটা এখানে আসবে, এই ফোঁটাটা এখানে যাবে। দেখো তো তাদের মধ্যে ডিস্টেন্সটা বাড়া শুরু করছে না? এই যে এইটাই বলছে যে বেলুনে 2টি রঙের ফোঁটা দিলে পরবর্তীতে ফুলালে, যখন আমরা ফুলাবো ফোঁটার দূরত্ব বাড়ে। সিমিলারভাবে যে ঠিক একইভাবে মহাবিশ্বের অসংখ্য গ্যালাক্সির মধ্যে দূরত্ব বাড়ে, মানে জাস্ট বেলুন ফুলানোর সাথে জিনিসটাকে কল্পনা করছে আর কি। মহাবিশ্বের যে অসংখ্য গ্যালাক্সি আছে, এই গ্যালাক্সিগুলো একটা মধ্যে দূরত্ব বাড়ে। এবং দূরত্ব বাড়লে কী হয় চলো দেখি। কখনো কখনো চলমান 2টি গ্যালাক্সির পরস্পরের সংঘর্ষ ঘটিয়ে প্রচণ্ড তাপ ও আলো সৃষ্টি করে এবং ধ্বংস হয়। ধরো দূরত্ব বাড়ে, ঠিক আছে, বাট একটার সাথে তো একটা মহাবিশ্বের ভিতরে যে গ্যালাক্সিগুলো আছে দূরত্ব বাড়ে, বাট একটার সাথে আর একটা ধ্বংস হয়ে যেতে পারে, সংঘর্ষ হইতে পারে। তো সংঘর্ষ হয়ে তারা কী করে? প্রচণ্ড তাপ আলো সৃষ্টি করে। এবার লাস্ট একটা লাইন আমি লিখছি, সেটা হচ্ছে গ্যাসের মেঘ ও মেঘ ধূলিকণা, আচ্ছা 2বার লিখে ফেলছি। গ্যাসের মেঘ ও ধূলিকণা হতে সৃষ্ট ওই নক্ষত্র বা তারা রাজ্য এবং পরবর্তীতে রূপ নেয় সৌরজগতে। তাহলে কিন্তু আমরা মহাবিশ্বের সৌরজগৎ কেমনে সৃষ্টি হয়েছে এই জিনিসগুলো একবারে সিকোয়েন্স ওয়াইজ দেখতেছি যে কোন বিজ্ঞানী কীভাবে কী বলছে। তাহলে আবার দেখো যে গ্যাসের মেঘ ও ধূলিকণা হতে সৃষ্ট ওই নক্ষত্র বা তারা রাজ্য এবং পরবর্তীতে রূপ নেয় সৌরজগতে। তাহলে এই যে তারা একত্র হয়ে একটা সৌরজগৎ তৈরি করে। দেখো, এই নারকীয় ধ্বংসস্তূপ হতে রেডিও তরঙ্গের কিছুটা এসে ধরা পড়ে পৃথিবী রেডিও টেলিস্কোপে। এই যে এখানে সংঘর্ষগুলো হয়, একটু আগে আমরা বলছিলাম যে পরস্পরের সংঘর্ষ ঘটিয়ে তাপ আলো করে। এই যে নারকীয় কেন বলছে, মানে অনেক বিশাল বিস্ফোরণ হয়, দেখবা তোমরা টিভিতে কিংবা নিউজে মাঝে মধ্যে এই গ্যালাক্সির সাথে এই গ্যালাক্সির সংঘর্ষ হয়েছে। তাহলে এগুলা আমাদের পৃথিবীতে যে রেডিও টেলিস্কোপ আছে, ওই রেডিও সাধারণ টেলিস্কোপ না, রেডিও টেলিস্কোপ, যে টেলিস্কোপগুলো সাধারণত ওয়েভ কিংবা তরঙ্গের মাধ্যমে মানে অনেক দূরে যারা ধরো পর্যবেক্ষণ করতে পারে, ওই ধরনের টেলিস্কোপে কি ধরা পড়ে। তো এই পর্যন্ত আমাদের মোটামুটি ধরো জ্যোতির্বিজ্ঞানের আমরা মহাবিশ্ব সৃষ্টির সৌরজগৎ পর্যন্ত কিন্তু আমরা চলে আসলাম। আমরা চলো নেক্সটে যাই। চলো আমরা এখন দেখব যে সৃষ্টিতত্ত্ব এবং স্পন্দনশীল তত্ত্ব। তো সৃষ্টিতত্ত্ব এবং স্পন্দনশীল তত্ত্ব, এই তত্ত্বটা খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে স্পন্দনশীল তত্ত্ব। তো আমরা এখন দেখি আগে সৃষ্টিতত্ত্বটা আমাদেরকে কি বলছে যে এর মৌলিক নীতি হচ্ছে দিক নিরপেক্ষতা। তাহলে দিক নিরপেক্ষতা বলতে কি বোঝায়? দিক নিরপেক্ষতা বলতে আমরা মহাবিশ্বকে যে কোনো পাশ থেকে যেভাবেই দেখি আমরা একই রকম দেখবো। যেমন এখানে দেখো সুন্দর করে লিখে রাখছি যে অর্থাৎ যে কোনো স্থান হতে মহাবিশ্ব একই রকম দেখবে। আমি তোমাকে যেভাবে পড়াচ্ছি, হয়তো আমার আসলে স্মার্ট বোর্ড নাই বা স্লাইড নেই, আমি তোমাকে যেভাবে সুন্দর করে লিখে দিচ্ছি তুমি খাতায় ঠিক সেইভাবে নোট করবা এবং পরীক্ষার আগে এইভাবে কিন্তু রিভাইজ দিবা, ঠিক আছে? আমি এই জন্য টাইম নিয়ে আগেই তোমাদের যাতে টাইম নষ্ট না হয় এই জন্য আমি আগে লিখে রাখছি সুন্দর করে, যাতে তোমার আসলে টাইমটা
কমে এবং যাতে তুমি সুবিধা মতো করে তোমার নোটা উঠাতে পারো। বলছে যে এখানে আমরা একটা ইনফরমেশন মাথায় রাখবো যে 1920 সালে অ্যারোইনের তুলনায় বর্তমান জ্যোতির্বিজ্ঞানীগণ এখন তাদের টেলিস্কোপ অনেক দূরে সৃষ্টি থেকে অনুমান করেছে মহাবিশ্বের বয়স 1.5 কোটি বছর। মানে কি বুঝাইছে আমাদেরকে এখানে যে 1920 সালে অ্যারোইন এর তুলনায় 1920 সালে অ্যারোইন যে মানে রিসার্চটা করছে এর তুলনায় বর্তমান জ্যোতির্বিজ্ঞানীগণ এখন তাদের যে টেলিস্কোপ আছে এই টেলিস্কোপ দ্বারা তারা অনেক দূরে পর্যবেক্ষণ করে তারা বলছে যে মহাবিশ্বের বয়স প্রায় 1.5 কোটি বছর। মানে 1920 সালে অ্যারোইন বলছে যে এত মিলিয়ন বছর বা ওরা যে এটা বলছে, এবং বর্তমান বিজ্ঞানীগণ একভাবে মানে ওটার থেকে আরও সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করে বলছে যে এটা কত 1.5 কোটি বছর। আসো স্পন্দনশীল তত্ত্বটা যদি আমরা দেখি, এটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা আসার মতো একটা জিনিস এই অধ্যায় থেকে। যে স্পন্দনশীল তত্ত্ব স্টিফেন হকিং এই ব্রিফ স্টাডি অফ টাইম বইতে উল্লেখ করেন। তাহলে তার এই তত্ত্বটা কোন বইতে উল্লেখ করেন, এটা তো ইম্পর্টেন্ট জিনিস। তো এখন আসো তার তত্ত্বটা কি, আমরা একদম দেখো ভাই সিকুয়েন্স ওয়াইজ তোমার জন্য লিখে রাখছি যে মহাবিশ্ব অনির্দিষ্টভাবে প্রসারিত হতে পারে না। আমরা যখন বিগ ব্যাং তত্ত্ব পড়ছি বা আমরা বিগ ব্যাং তত্ত্ব দেখছি যে আমাদের মহাবিশ্ব যখন বিস্ফোরিত হয় সে প্রসারিত হতে থাকে, কিন্তু এই প্রসারণটা কিন্তু কি বলতো অনির্দিষ্টভাবে সে প্রসারিত হতে পারে না। কেন? এবার আসো কেন? মহাকর্ষীয় আকর্ষণের কারণে প্রসারণ থেমে সংকুচিত হবে। এই যে মহাকর্ষীয় আকর্ষণের কারণে, তো ভাইয়া মহাকর্ষীয় আকর্ষণ কি? মহাবিশ্বে যা কিছু আছে তারা তো পরস্পরকে আকর্ষণ করে, এই আকর্ষণের কারণে কিন্তু তারা অনির্দিষ্টভাবে প্রসারিত হতে পারে না এবং তারা একটা পর্যায়ে সংকুচিত হবে। এই সংকোচন আবার সংকট পর্যায়ে পৌঁছালে পুনরায় বিস্ফোরণ হবে। সংকট পর্যায়ে, সংকট তোমরা নাম শুনছো? তোমরা তো সংকটের সাথে মানে সংকট কোণ অনেক বেশি পরিচিত, যে যেই কোণের জন্য আলো কি বলতো প্রতিসরণ হইতে হতে একটা পর্যায়ে প্রতিফলন হয়ে যাবে, এটা তো সংকট। মানে একেবারে সর্বনিম্ন পর্যায়ে চলে গেলে। তো এইটাও জিনিসটা সেম, যে যখন আমাদের সংকোচনটা একবারে সংকট পর্যায়ে চলে যাবে, অনেক বেশি সংকুচিত হবে, তখন আমার পুনরায় বিস্ফোরণ হবে, আবার বিগ ব্যাং তত্ত্ব ঘটবে। তাহলে দেখো তো বিস্ফোরণ হয়েছে, আবার সংকোচন হয়েছে, একটা সংকট পর্যায়ে গেলে আবার বিস্ফোরণ হবে। এখন তোমার কাছে মনে হতে পারে যে ভাই মহাবিশ্ব যদি সংকোচন বিস্ফোরণের ভিতরে হয় আমি তো দেখতেছি না। ওই যে দেখো আমি এখানে লিখে রাখছি, এটা হয় কত বছর পর? 8 × 10⁹ বছর পর পর এই ঘটনাটা কিন্তু ঘটে। তাহলে এখন তুমি যদি বলো যে মহাবিশ্ব কই বিস্ফোরণ হইলো, কই আবার সংকুচিত হইলো, আমরা তো ঠিকই আছি, আমার দাদা 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 অনেকেই তো বেঁচে ছিল, বা ফিতে আমাদের জানা আগে কত বছর পর্যন্ত মহাবিশ্ব ছিল, কিন্তু এই ঘটনাটা ঘটবে কত বছর? 8 × 10⁹ এবং এটা আমি বলিনি, এটা বিজ্ঞানী স্টিফেন হকিং তার স্পন্দনশীল এই যে তত্ত্ব এই ব্রিফ হিস্টোরি অফ বইতে উল্লেখ করছে। ঠিক আছে, এভাবে মহাবিশ্বের সীমানা একবার বড় হয় একবার ছোট হয়। মহাবিশ্ব বিগ ব্যাং তত্ত্ব অনুযায়ী মহাবিশ্বটা বিস্ফোরণ হয়ে যায়, আবার সংকোচন হয়ে যায়। মহাবিশ্বে যে বিস্ফোরণ কিংবা বিগ ব্যাং তত্ত্ব হয়, এই বিস্ফোরণের কারণে মহাবিশ্বটা প্রসারণশীল হয় এবং মহাকর্ষীয় আকর্ষণের কারণে সেটা আবার সংকোচন হয়। সংকোচনের পর্যায়ে তারা সংকুচিত হতে হতে একটা যখন সংকট পর্যায়ে যায় তখন তারা আবার বিস্ফোরিত হতে থাকে। তাহলে এই ঘটনাটা কি? ক্রমাগত। এজন্য এটাকে বলে স্পন্দিত। স্পন্দন কি? দেখো স্পন্দন কি তোমরা অনেক পড়ছো, একটা ওয়েভ এইদিকে যায় আবার এদিকে আসে, এটা একটা স্পন্দন, আবার এটা এখানে আসে এটা একটা স্পন্দন। তাহলে সীমানা স্পন্দিত হবে, এই ঘটনাটাকে বলা হয় স্পন্দনশীল তত্ত্ব। পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট স্পন্দনশীল তত্ত্ব। এই যে এখন পর্যন্ত আমরা যা পড়ছি এটার ভিতরে স্পন্দনশীল তত্ত্বটা কিন্তু খুবই মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক। ঠিক আছে, চলো আমরা নেক্সটে যাই।